কে 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 আপনি? একটা প্রশ্ন করতে পারি? তার আগে আপনি বলুন আপনি কে? একই কলেজের চার বন্ধু দেবলীনা, অর্পিতা, আকাশ আর সোহম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে ওরা গত বছর। দেবলীনা আর সোহম এখন একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ওদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে বছর দুয়েক আগেই। অর্পিতা এমটেক করেছে বটে, কিন্তু আকাশ একটু ভবঘুরে ধরনের। যা হোক করে ইঞ্জিনিয়ারিংটা পাশ করেছে বটে, কিন্তু ওর দ্বারা আর কিছু হওয়া খুব মুশকিল, এমনটাই মনে করে সবাই। তবে আকাশ ভাবে জীবনটাকে জীবনের মতো চলতে দাও, একদিন সে ঠিক দিশা খুঁজে নেবে। অর্পিতা আকাশকে ভালোবাসে ঠিকই, কিন্তু আকাশের এই ভবঘুরে স্বভাবের জন্য ঠিক ভরসা পায় না। আজ দেবলীনার জন্মদিন, তাই ওরা চারজন মিলে ছোটখাটো একটা আয়োজন করেছে সোহমের বাড়িতে। অর্পিতা আর আকাশ দুজনে দেবলীনার জন্য গিফট কিনতে বেরিয়েছিল, কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না তাদের। তখন আকাশ বলল, পুরনো জিনিসের দোকানে যাবি? অর্পিতা ভুরু কুঁচকে তাকালো তার দিকে। পরক্ষণেই ভাবল, যাওয়াই যাক না। আকাশ তো তাকে ওই দোকান থেকেই একটা কানের দুল গিফট করেছিল, জিনিসগুলো একেবারে মন্দ নয়। একটু গম্ভীর স্বরেই অর্পিতা আকাশকে বলল, বেশ, চল। এই দোকানটা বাজারের একদম শেষ দিকে। এখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু সবই একবার করে ব্যবহার করা হয়েছে, মানে যাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড। অর্পিতাকে আকাশ অনেক কিছুই গিফট করেছে এই দোকান থেকে কিনে। দোকানটা ঘুরতে ঘুরতে অর্পিতা একটা রিং হাতে তুলে নিয়ে আকাশকে বলল, আচ্ছা আকাশ, এটা নিলে কেমন হবে রে? আকাশ তার কথায় আমল না দিয়ে সামনে অন্য একটা জিনিস দেখিয়ে বলল, আমি তো ভাবছিলাম ওটা নিলে কেমন হয়। অর্পিতাও দেখতে পেল সেটা পুরনো কিন্তু অত্যন্ত দামি ব্র্যান্ডের একটা মোবাইল ফোন। অর্পিতা বলল, না না, ওসব পুরনো ফোন নিয়ে লাভ নেই রে, কার না কার ফোন কে জানে। আরে চাপ নিচ্ছিস কেন বলতো? অনেক কমে পেয়ে যেতাম কিন্তু। সেটার জন্য নয়, পুরনো ফোন তো কার না কার তার ঠিক নেই, তাই আর কি। তাদের কথা শুনেই বোধহয় বুড়ো দোকানদার তাদের দিকে এগিয়ে এলো আর বলল, না না, ওটা বিক্রির জন্য নয়, আপনারা প্লিজ ওটা নেবেন না। ফোনটা তখনকার মতো আর নেওয়া হলো না আকাশের। তবে অর্পিতা যখন জিনিসগুলো বিল করাচ্ছিল, ঠিক তখন আকাশ কাজটা সেরে নিল। দোকানটায় সিসিটিভি নেই, তাই আকাশ ভাবতালে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। এই হাত সাফাইয়ের কাজটা ও বেশ ভালোই জানে। সন্ধ্যায় সোহমের বাড়িতে অনুষ্ঠান। অনুষ্ঠান বললে ভুল হবে, ওই চারজন মিলে খাওয়া দাওয়া। যথারীতি আকাশ দেবলীনাকে উপহার দিল সেই ফোনটা। অর্পিতা কটমট করে তাকালো তার দিকে। সে বেশ বুঝতে পেরেছে আকাশ কিভাবে জিনিসটা নিয়ে এসেছে। দেবলীনা তো খুবই খুশি এমন একটা উপহার পেয়ে। সোহম আকাশকে ইয়ার্কির সুরে বলল, কোত্থেকে জানলি ভাই? অর্পিতা জানে সবটাই, তাই সে দেবলীনাকে বলল, সাবধানে ব্যবহার করি সেটা। দেবলীনা তো খুব খুশি, একটু সেলফি তুলতে পোস্ট করতে বেশিই ভালোবাসে সে। ফোনটা তাড়াতাড়ি অন করেই ক্যামেরাটা খুলল সে। বাকিদের ডেকে বলল, ওই চলে আয় সবাই, এক সেলফি তো বানতা হ্যায়। বেশ কয়েকটা ফটো তোলার পর ফটোগুলো ভালো করে লক্ষ্য করতে গিয়ে ওরা চারজনেই চমকে উঠল। এ কি, প্রতিটা ছবির পিছনেই এই মেয়েটা কি? মুখটা চুলে ঢাকা,
লাল চুড়িদার পরা, কিন্তু কিন্তু সে তো ওদের সাথে নেই এখানে, আর থাকার কথাও তো না। তবে কে এই মেয়েটা? খাওয়া দাওয়া শেষ হলো, পার্টি শেষ হলো, আরও এক প্রস্থ ফটো সেশন হলো, কিন্তু সবাই অবাক হয়েই দেখল প্রতিটা ছবির পিছনেই ঝাপসাভাবে সেই মেয়েটিকে দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু কেন এমন হচ্ছে? কোনো উত্তর নেই ওদের কাছে। রাত অনেক হয়েছে দেখে অর্পিতা আর আকাশ বাড়ির দিকে রওনা দিল। ফাঁকা ফ্ল্যাটে একা দেবলীনা আর সোহম। দেবলীনা বেশ চিন্তিত সুরে সোহমকে বলল, কি ব্যাপার বলতো সোহম? দেখ, প্রতিটা ছবিতেই এই মেয়েটাকে। সোহম দেবলীনাকে পিছন থেকে জড়িয়ে ধরল, বলল, আরে ছাড় তো এসব, আজকে রাতটা এখানে থেকে যা না প্লিজ। কথাটা শেষ হতে না হতেই ঘরের লাইটগুলো বেশ কয়েকবার কেঁপে উঠল, আর প্রায় সঙ্গে সঙ্গেই কলিং বেলটা বেজে উঠল। সোহম দৌড়ে গিয়ে কি হলে চোখ রাখতেই দেখতে পেল বাইরে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে যাকে ছবিতে দেখা গেছে, মুখটা চুল দিয়ে ঢাকা। ঝপ করে দরজাটা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল তার শরীরটাকে। কিন্তু কিন্তু বাইরে তো কেউ নেই। সোহম দরজাটা বন্ধ করে ফিরে এলো নিজের ঘরে। কে এসেছিল জানতে চাওয়াতে সে ঘটনাটা এড়িয়ে গেল দেবলীনার কাছে। বলল, আরে কেউ না, পাশের ফ্ল্যাটের বাচ্চাটা হয়তো বাজিয়ে দিয়ে চলে গেছে। দেবলীনা থাকতে রাজি হলো না সোহমের কাছে। কাল তার একটা জরুরি মিটিং আছে 10টার মধ্যে। যখন তার ফ্ল্যাট কম্পাউন্ডারের সামনে সে ট্যাক্সি থেকে নামলো, তখন রাত 1টা বাজতে 10 মিনিট বাকি। এই কম্পাউন্ডের 3 তলায় তার ফ্ল্যাট। লিফট এত রাতে বন্ধই থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সে অবাক হলো। এত রাতে সিঁড়িতে আলো নেই কেন? প্রায় অন্ধকারই বলা যায়। কালকেই এই বিষয়ে কমিউনিটিতে কথা বলবে। 3 তলার করিডোরে প্রবেশ করতেই মূর্তিটা চকচক করে উঠল। যে নীল রঙের মূর্তিটা তাদের করিডোরের ঠিক মাঝখানে বসানো আছে। দেবলীনা হাঁটতে থাকলো করিডোর দিয়ে। ও ভাবছে, আকাশ ফোনটা দিল বটে, কিন্তু ও এত পয়সা পেলই বা কোথায়? দিয়েছে, তবে যদি কোনো প্রবলেম আসে তা সে আকাশের নাম করে দেবে। ব্যাস, প্রবলেম সলভড। হাতের চকচকে ফোনটার দিকে তাকিয়ে আর একটা সেলফি নেওয়ার ইচ্ছে হলো দেবলীনার। ফ্ল্যাটের করিডোরের সামনে থাকা মূর্তিটার সামনে দাঁড়িয়ে আবার একটা সেলফি নিয়েও নিল। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। করিডোরের সমস্ত আলোগুলো পাগলের মতো জ্বলতে নিভতে শুরু করলো। হতচকিত দেবলীনা তাকিয়ে দেখল পার্টির ফটোর সেই মেয়েটা একেবারে সামনে দাঁড়িয়ে আছে। পার্টিতে নেওয়া প্রত্যেকটা ছবিতে তাকে দেখা গেছে। হ্যাঁ, এই তো সেই একই মুখ, অথচ সে সেখানে ছিলই না। দেবলীনা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে কে আপনি? ওদিক থেকে সেই মূর্তিটা বলে উঠল, একটা প্রশ্ন করতে পারি? তার আগে আপনি বলুন, আপনি কে? দেবলীনা কিছু বুঝে উঠতে পারার আগেই মেয়েটার মুখের চুলগুলো উড়ে গেল। উফ, কি বিভৎস মুখ! চোখ দুটো স্থির, মুখ থেকে খসে পড়ছে মাংস। ভয়ে চোখ বুজে ফেলল দেবলীনা। মেয়েটা আরো একটু একটু করে এগিয়ে আসতে থাকলো দেবলীনার দিকে। সাক্ষাৎ যেন মৃত্যুদূত। ফাঁকা করিডোর হাওয়ায় এলো মেলো হয়ে যাচ্ছে। একটা তীব্র সুগন্ধের সঙ্গে একটা দুর্গন্ধ ভেসে আসছে। দেবলীনার নিথর দেহটা পড়ে আছে মাটিতে। মাথার মাঝখান দিয়ে পেট অবধি
যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চিরে দিয়েছে। নাড়ি ভুড়ি আর রক্তে একাকার সাদা মেঝে। অর্পিতা বেশ মাথা গরম করেই ফিরেছে। আকাশ রাতের লাস্ট ট্রেনে ফিরতে ফিরতে ভাবল যে ওভাবে চুরিটা করা তার উচিত হয়নি। অর্পিতা এগুলো একদম পছন্দ করে না। আজ মেয়েটা বড্ড রাগ করেছে, কিন্তু কি আর করা যাবে, আকাশ এরকমই। রাতের লাস্ট ট্রেন, একটাও প্যাসেঞ্জার নেই কামরায়। স্টেশন প্রায় এসেই গেছে। আড়মোড়া ভেঙে আকাশ উঠতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল, এ কি, এ তো সেই মেয়েটা যার ছবি উঠেছিল ফোনের ক্যামেরায়, অথচ সে সেখানে ছিলই না। মুখটা এখনো সেই একই রকম ভাবে চুল দিয়ে ঢাকা। কামরায় আলো আধারি অংশটায় দাঁড়িয়ে আছে মেয়েটা। কে এই মেয়েটা? দাউ দাউ করে আগুন জ্বলছে বদ্ধ ঘরটার মধ্যে। একজন কাপালিক অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন আগুনের সামনে। সামনে বসা মেয়েটিও অর্ধনগ্না। তার উদ্দেশ্যে কাপালিক বললেন, তোমার প্রথম কার্য সম্পন্ন হয়েছে। রূপ তোমার কার্য সম্পন্ন করেছে। দাও, রূপের জন্য যে উপহার আমি তোমায় আনতে বলেছিলাম সেই উপহার এগিয়ে দাও। মেয়েটি একটি প্যাকেটের দিকে ইশারা করল। কাপালিক প্যাকেটটি দেখে বললেন, এটা এই চক্রের উপরে সাজিয়ে দাও। প্যাকেটটা খোলার পর দেখা গেল ভিতরে একটি বাচ্চার মৃতদেহ রয়েছে। মেয়েটি সেই মৃতদেহটাকে নিয়ে চক্রের উপর শুইয়ে দিল। তার উপর ছড়িয়ে দিল শুয়োরের তাজা রক্ত, আর তার মাথার কাছে রাখল একটা ষোড়শী মেয়ের কালো বিনুনি। মেয়েটি আবার তার আসন গ্রহণ করল স্থির পায়ে। কাপালিক আহ্বান করলেন রূপকে। কি কঠিন সেই মন্ত্রোচ্চারণ, কি দুর্বোধ্য সেই ভাষা। খানিকক্ষণের মধ্যে সেই ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করলো। একটা অস্পষ্ট লালচে আলোয় ভরে গেল গোটা ঘর। একটা তীব্র দুর্গন্ধ আর ধোঁয়া ভরে উঠল ঘরটা। ধোঁয়া কেটে যেতেই দেখা গেল রূপ এসেছে। চুল দিয়ে তার মুখ ঢাকা, ঠিক যেমনটা ফটোতেও দেখা গিয়েছিল। সে ঝুঁকে পড়ে কামড়ে কামড়ে খেতে লাগলো সেই মৃত শিশুটির দেহ। কাপালিকের বিকট অট্টহাসিতে গম গম করে উঠল সারা ঘর। সোহমের চোখে ঘুম নেই। দেবলীনা পৌঁছে ফোন করলো না কেন? অথচ রাত 2:30 বেজে গেল। সোহম কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। দেবলীনার ফোনটাও বারবার সুইচড অফ বলছে। এমন তো করে না। সে ভাবল হয়তো খুব ক্লান্ত দেবলীনা, ফোনের চার্জ দিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। তার শরীরেও যে ক্লান্তি গ্রাস করেনি এমনটা তো নয়। দু চোখের পাতা কখন যে এক হয়ে গেল তা সোহম বুঝতেও পারল না। হঠাৎ দেবলীনার ডাকে ধড়মড় করে উঠে বসল সোহম। দেবলীনার মুখটা কেমন যেন কালো হয়ে গেছে। সোহম চমকে উঠে তাকে বলল, তুই তুই বাড়ি যাসনি? যেতে আর পারলাম কই রে সোহম। সোহম তাকে ধরতে গেল, কিন্তু কেমন যেন শূন্যে মিলিয়ে গেল দেবলীনার শরীরটা। বিছানায় হাঁপাতে হাঁপাতে সোহম দেখল ভোর প্রায় 4টে বাজছে। ঢকঢক করে খানিকটা জল খেয়ে ফোনটা হাতে নিয়ে দেখল
কোনো মেসেজ এসেছে কিনা। না, কোনো মেসেজ নেই। এত ভোরে আর দেবলীনাকে বিরক্ত করবে না, এই ভেবে বিছানায় এসে আবার শুয়ে পড়ল সে। যা দেখল সেটা কি আদৌ সত্যি নাকি দুঃস্বপ্ন? ক্লান্তি আর দুঃস্বপ্ন ঘুম হয়ে নেমে এলো সোহমের দু চোখে। সকাল 7টা। ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল অর্পিতার। আকাশ ফোন করেছে। গতকাল অর্পিতা সারা রাত একটাও কথা বলেনি আকাশের সাথে। ফোনটা ধরেই সে বলল, দেখ আকাশ, তোকে একটা শর্তেই ক্ষমা করতে পারি। আজ তুই সবার সামনে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে অর্পিতা। কাল কেউ বা কারা দেবলীনাকে খুন করেছে। কি কি বলছিস তুই? তোকে তোকে কে বললো? আমায় রিজু ফোন করেছিল। আরে ওদের পাশের ফ্ল্যাটের ছেলেটারে। সকালে পুলিশ এসেছিল, আমাদের খোঁজ করবে হয়তো। তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। আর শোন, তুই সোহমকে কিছু বলিস না, আমি নিয়ে যাচ্ছি সোহমকে। পুলিশ এসে হতবাক। একটা পলিথিন চাপা দিয়ে রাখা হয়েছে দেবলীনার মৃত শরীরে। ওই দৃশ্য কেউ দেখতে পারছে না, এতটাই ভয়ানক। পুলিশ অফিসার বাবুলাল হাজরা ঠিক সামনের ফ্ল্যাটের তমাল চট্টরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছুই দেখেননি বা শোনেননি? না স্যার, আমি তো সকালের খবরের কাগজটা নিতে বেরিয়েই স্ট্রেঞ্জ, এত ভয়ানক খুন আর কেউই দেখলো না বা শুনলো না? ঠিক আছে, এর উত্তর সিসিটিভির কাছে নিশ্চয়ই আছে। অফিসার হাজরার কথা শেষ হতে না হতে এক কনস্টেবল চেঁচিয়ে বলল, স্যার তাড়াতাড়ি একবার এদিকে আসুন। করিডোরের ফ্লোরের যেখানটায় রক্ত ছড়িয়ে জমাট বেঁধে আছে ঠিক সেইখানটায় অফিসার হাজরার দৃষ্টি আকর্ষণ করলেন সেই কনস্টেবল। অফিসার হাজরা মুখে রুমাল চাপা দিয়ে ভালো করে তাকিয়ে দেখতে পেলেন একজোড়া পায়ের ছাপ রক্তের উপর রয়েছে ঠিকই, কিন্তু সেটা কোনো মানুষের পায়ের ছাপ নয়, বাঁদর বা শিম্পাঞ্জি গোছের কিছু। যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিলেন, অফিসার হাজরা তাদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, এই কম্পাউন্ডে কি বাঁদর ঢোকে? কেউ কিছু বলছে না দেখে তমালবাবুই এগিয়ে এসে বললেন, না স্যার, দেখছেনই তো চারিদিক কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, বাঁদর ঢুকবে কি করে? অফিসার হাজরা ভাবলেন এই নিশ্চয়ই খুনিরই কাজ, হয়তো তাদের ভুল পথে চালনা করতেই এইসব করেছে। এবার তিনি রিজুর উদ্দেশ্যে বললেন, এনার বন্ধুদের খবর দিয়েছ? ওরা কোথায়? হ্যাঁ স্যার, ওরা আসছে বলল। অফিসার হাজরা দেখলেন ফরেন্সিকের কাজ প্রায় শেষ। তিনি তখন কনস্টেবলদের উদ্দেশ্যে বললেন, জায়গাটা ঘিরে তাড়াতাড়ি বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আচ্ছা তমালবাবু, আপনাদের সোসাইটির রুমটা কোথায়? আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। অফিসার হাজরা কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে রিজুর দিকে তাকিয়ে বললেন, আমি সিসিটিভি ফুটেজ চেক করছি সোসাইটি রুমে। ওনার বন্ধুরা এলেই তুমি আমার কাছে পাঠিয়ে দিও। অফিসার হাজরা আর তমালবাবু সোসাইটি রুমের দিকেই যাচ্ছিলেন, এমন সময় দোতলা সিঁড়িতে অফিসারের চোখ আটকে গেল। সিঁড়িতে সেই বাঁদরের রক্ত মাখা পায়ের ছাপ। তমালবাবুর দিকে ইশারা করলেন অফিসার হাজরা। হাতে ফোনটা নিয়ে ফরেন্সিক হেডকে ফোন করলেন। হ্যাঁ মিস্টার রায়, আপনি কাইন্ডলি দোতলার সিঁড়িতে একবার আসুন তো। এখানেও ওই রকম একটা পায়ের ছাপ আছে, নমুনাটা সংগ্রহ করুন আর মিলিয়ে দেখবেন এক কি না। হ্যাঁ সিঁড়িতে, দোতলার সিঁড়িতে। বেশ, ওকে, চলুন তমালবাবু। পুলিশি ঝক্কি ঝামেলা সেরে এসে সোহম ভীষণ ক্লান্ত। দেবলীনার এরকম ভয়ঙ্কর মৃত্যু তার জীবনটা যেন এই কয়েক ঘন্টায় ভালো রকমের নাড়িয়ে দিয়েছে। সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে ফিরে এসে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে বসেছিল। নিজের মনেই
সে বিড়বিড় করতে লাগলো, কে মারল, কেনই বা মারল? দেবলীনা তো কখনো কারোর ক্ষতি করেনি, আর ওর তো কোনো শত্রুও ছিল না। ওদিকে সিসিটিভি ফুটেজেও কিছু পাওয়া গেল না। যেই সময় খুনটা হয়েছিল সেই সময় ওই জায়গার সিসিটিভিটা পুরো অন্ধকার ছিল, তাই কিচ্ছু ধরা পড়েনি। না, আর ভাবতে পারছে না সোহম। সেই সময় হঠাৎই দরজায় কলিং বেলের শব্দ। সোহম অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গেল। দরজা খুলে দেখল বাইরে অর্পিতা আর আকাশ দাঁড়িয়ে। দরজা খুলতেই অর্পিতা সঙ্গে সঙ্গে বলল, চল সোহম, তৈরি হয়ে নে, একটা জায়গায় যাব। আয়, ভেতরে আয়। কিন্তু যাবোটা কোথায়? দেখ, কালকের ঘটনাগুলো মিলিয়ে যদি দেখা যায়, বিষয়টা ঠিক ভালো ঠেকছে না। পুলিশের কুলকিনারা করতে পারবে বলে তো মনে হয় না। কালীতলার এক সাধু বাবা আছেন, উনি হয়তো কিছু বললেও বলতে পারবেন। আমরা ওনার কাছেই যাচ্ছি। দেখ, আমার ওসবে বিশ্বাস নেই, আর তাছাড়া আমার মন ভালো নেই। আমার কিছুই ভালো লাগছে না। তোরা গেলে যা, আমায় একটু একা থাকতে দে প্লিজ। ওরা আর জোর করল না। মন্দিরের দিকে রওনা দিল দুজনে। সোহম একাই থেকে গেল ফ্ল্যাটে। কালীতলায় পৌঁছল আকাশ আর অর্পিতা। সাধু বাবা দেবী মূর্তির ঠিক পাশে দু চোখ বুজে বসেছিলেন। এই অঞ্চলে এইটা সব থেকে বড় মন্দির। মা কালী পূজিত হন এই মন্দিরে। সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচুর ভক্ত সমাগম হয়। এই সাধু বাবা মন্দিরের প্রধান পুরোহিত। ওরা ধারণা করেছিল হয়তো সাধু বাবাকে আজ ফাঁকা পাওয়া যাবে না, হয়তো ভক্তদের সঙ্গেই থাকবেন তিনি। কিন্তু ওদের ভাগ্য ভালো, মন্দিরে আজ ভক্ত নিহাতি কম। অর্পিতা চেনে সাধু বাবাকে, সাধু বাবাও অর্পিতাকে চেনে। সাধু বাবার সামনে বসে প্রণাম করতেই সাধু বাবা গমগমে কণ্ঠে বলে উঠলেন, জয় মা, জয় মা, তোমাদের মঙ্গল হোক। বাবা, আমি বুঝতে পেরেছি মা, ঘোর বিপদে পড়েই তোমরা ছুটে এসেছো মায়ের কাছে। নিজেদের মুখেই বলো তোমাদের কি বিপদ। অর্পিতা আর আকাশ গতকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলল। সাধু বাবা সমস্ত কিছু শুনে দু চোখ বন্ধ করলেন। বেশ কয়েক মুহূর্ত পরে সাধু বাবা বলতে শুরু করলেন, চৌর্যবৃত্তি অন্যায় আকাশ, কিন্তু এই ঘটনার সূত্রপাত তোমার চুরি করার জন্য নয়, এর সূত্র অন্য জায়গায়। কোথায় সেটা? রূপ। রূপ? রূপ? সেটা কে বাবা? হ্যাঁ, সেটা কে? রূপ হলো অন্ধকার দুনিয়ার বাসিন্দা এক প্রেত। এরা কোনো কাপালিকের আহ্বানেই আসে। ক্ষমতায় তারা দানবের থেকেও সাংঘাতিক। বুদ্ধি ও অলৌকিক ক্ষমতায় এরা ভীষণই পারদর্শী। দেবতা, মানুষ, রাক্ষস এমন কেউ নেই যার রূপ এরা ধারণ করতে পারে না। যে কোনো কিছুর রূপ এরা স্বাচ্ছন্দ্যেও নির্ভুলভাবে ধারণ করতে পারে বলেই এদের নাম রূপ। এতটা বলে থামলেন সাধু বাবা। আকাশ ভয়ে ভয়ে বলল, কিন্তু দেবলীনার প্রতি ওর রাগ কেন ছিল বাবা? রাগ ওর কারোর ওপরেই নেই, আবার কেউ ওকে খুশিও করতে পারে না। ও হলো মন্ত্রের গোলাম। ও এমনিতে লুকিয়ে থাকে মানুষের হৃদয়ে, মানুষের অবয়বে। মন্ত্র দ্বারা উজ্জীবিত করে ওকে দিয়ে ভালো আর খারাপ দুরকম কাজই করানো যায়। শুধু দেবলীনা নয়,
আমি স্পষ্ট বুঝতে পারছি ওর কালো ছায়া তোমাদের উপরেও পড়েছে। কেউ তোমাদের প্রতি প্রতিহিংসায় রূপকে তোমাদের ওপর চালনা করেছে। কি 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 হবে তাহলে বাবা? আজ রাতের জন্য ভয় নেই, কিন্তু তোমাদের বন্ধু সোহম, সে কি বাবা? সোহমের কি হয়েছে বাবা? তাড়াতাড়ি যাও তোমরা, আর সঙ্গে মায়ের এই কাপড়ের টুকরোটা রাখো। নাও, সোহমের উপর আক্রমণ হতে চলেছে। সোহম ঘুমিয়ে পড়েছিল। একটা চাপা কষ্ট তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা হিসিস শব্দে ঘুমটা ভেঙে গেল তার। একটা মেয়ে, দেবলীনা, ঘরের পাশের যে ঝুল বারান্দা আছে সেখানে হেঁটে চলে বেড়াচ্ছে। অন্ধকার বারান্দায় কেবল তার লাল চুড়িদারের অবয়বটুকুই স্পষ্ট হয়ে রয়েছে, যেন তার ঘুম ভাঙার প্রতীক্ষা করছে সে। ঘরের তাপমাত্রা অদ্ভুত রকমের কম। সে তাকাতেই সেই অবয়বটি তার দিকে ঘুরে দাঁড়ালো। এসো, আমার কাছে এসো, আমি তোমার অপেক্ষা করছি। তোমাকে আমার দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। কার সাধ্যি এই মায়াবী ডাক উপেক্ষা করে? সোহম ধীর গতিতে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। ঠিক তখনই এ কি ঘরের মধ্যে দেবলীনা! কপালের ফাঁক দিয়ে অঝরে ঝরে পড়ছে লাল তাজা রক্ত। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ওর ওই মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুই যাবি না সোহম, ওরা আমাকে মেরেছে, আর এখন কৌশল করে তোকে ঘরের বাইরে নিয়ে গিয়ে মারতে চাইছে। তুই যাবি না সোহম, একদম যাবি না। এসো সোহম, আমার কাছে এসো, আমি তোমার দেবলীনা, আমি তোমার। ঘরের আলোগুলো কোনো কারণ ছাড়াই জ্বলতে নিভতে লাগলো। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস অদ্ভুত রকমভাবে আচরণ করতে শুরু করলো। সোহম সবকিছু ভুলে সম্মোহিতের মতো এগিয়ে যেতে থাকলো বারান্দার সেই মূর্তির দিকে। সেই ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা তার নেই। আর ঠিক তখনই ঘটল ঘটনা। ঘরের মধ্যে থেকে মূর্তিটা সোহমের পথ আটকে সোহমকে ঠেলে দিল ভিতরের দিকে। সোহম ছিটকে পড়ে গেল ডাইনিং স্পেসের দিকে, কিন্তু সে মেঝেতে আছাড় খেয়ে পড়ল না। যেন কেউ পরম যত্নে তাকে লুফে নিল। আতঙ্কে সোহম একটা তীব্র চিৎকার করে মূর্ছা গেল। ওদিক থেকে ওর পিতা আর আকাশ ছুটে আসতে আসতে শুনতে পেল সোহমের আর্তচিৎকার। মনের মধ্যে একটা কু ডাক ডেকে উঠল ওদের। তবে কি রূপ সোহমকে? হ্যাঁ, রূপ এসেছিল সে রাতে, তবে কিছুই করতে পারেনি। সে রাতটা ওরা তিনজন যে কিভাবে কাটিয়েছিল একমাত্র ওরাই জানে। নানা উপদ্রবের সম্মুখীন হতে হতে একটা ভয়ঙ্কর নিদ্রাবিহীন রাত পেরিয়ে সকাল হলো। পরের দিন সন্ধ্যায় ওরা তিনজন সেই সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হলো। তবে এবার কালীতলায় নয়, শহর থেকে অনেকটা দূরে ঘন এক জঙ্গলে পঞ্চমুণ্ডির আসনে। সাধু বাবা আসনে বসে মন্ত্র পড়ে চলেছেন। তিনি ভালো করেই জানেন যে আজ ভাদ্র মাসের পূর্ণিমায় হয় রূপ এদের কাছ থেকে সরে গিয়ে এদের জীবনে স্থিতি ফিরিয়ে আনবে, নয়তোবা তাকে সমেত মৃত্যুর অন্ধকারে নিয়ে যাবে। রাত বাড়তে লাগলো মন্ত্র উচ্চারণের তেজ, আর মাঝে মাঝেই তীব্র কণ্ঠে মাতৃনাম।
ওদিকে সেই কাপালিকও আজ আসনে বসেছেন। কার্যসিদ্ধি করতেই হবে। ভক্তের কাছে তার মান সম্মান যেতে বসেছে প্রায়। রূপ তার দ্বিতীয় স্বীকার করতে ব্যর্থ হয়েছে। কাপালিক তার সামনে বসে থাকা কিশোরী মেয়েটির উদ্দেশ্যে বললেন, এখনো সময় আছে, বলো তুমি রাজি আছো তো? মনে রেখো, রূপকে তুমি নিজের শরীরে ধারণ করতে চলেছ। সহ্য করতে হবে কিন্তু শেষ পর্যন্ত। পারবে তো? আমি আমার প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ আমি পারবো, পারতে আমাকে হবেই, আমি পারবই। কাপালিক চোখ বুঝলেন, বিকট স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। সাধু বাবা হঠাৎ মন্ত্রোচ্চারণ থামিয়ে দিলেন, চোখ খুলে বললেন, তোমাদের কোনো শত্রু আছে যে তোমাদের উপর রূপকে প্রয়োগ করতে পারে? ওরা একে অপরের মুখের দিকে তাকালো। আকাশ উত্তর দিল, না তো বাবা, এমন তো কেউ নেই। ভালো করে ভাবো, এমন কেউ যাকে নিয়ে তোমরা ঠাট্টা তামাশা করতে? ভালো করে চিন্তা করো। এবার সোহম অস্ফুট স্বরে বলল, টিনা। ওদের তিনজনেরই এবার মনে পড়ে গেল সব। টিনা ওদের সঙ্গেই কলেজে পড়তো। মেয়েটা একটু অন্য রকমের, দেখতে ভালো নয়, একটু বোকা বোকা, কিন্তু সে সোহমকে ভালোবাসত। প্রথম প্রথম সোহমকে নানাভাবে উত্ত্যক্ত করত। আস্তে আস্তে সেটা মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো। একদিন তো সবার সামনে সোহমকে সে জড়িয়ে ধরেছিল। সেদিন থেকে ওরা চারজন মিলে রীতিমতো টিনার পিছনে লাগতে শুরু করলো। এই তো মাসখানেক আগেকার কথা। ওরা চারজন একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ টিনা এসে বলল, জানিস সোহম, আমি চাকরি পেয়েছি রাজ্য সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। সেদিনও রীতিমতো খিল্লি উড়িয়েছিল ওরা সবাই। আর সোহম তো মুখের উপর বলেই দিয়েছিল, নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস তুই টিনা? তুই আর দেবলীনা, হাউ ফানি। সেদিন টিনা কেঁদে ফেলেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, রূপের বড্ড অহংকার না তোদের? আমি তোদের সবাইকে দেখে নেব। ওরা বুঝতে পারল সবটা। সাধু বাবা বললেন, ওই টিনাই এক কাপালিকের কাছে গিয়ে তোমাদের উপর রূপকে প্রয়োগ করেছিল। আর আজ সেই কাপালিকের প্ররোচনাতেই সে নিজের শরীরে রূপকে ঠাঁই দিয়েছে। সে জানে না যে রূপ একটা শরীর পেলে। কথা শেষ হলো না। জঙ্গলের আকাশ বাতাস কাঁপতে লাগলো। গোল থালার মতো চাঁদ ঢেকে গিয়ে গাঢ় অন্ধকার নেমে এলো। হঠাৎ করে এক পচা দুর্গন্ধে ভরে গেল আশপাশটা। সাধু বাবা বললেন, সর্বনাশ, রূপ এসে পড়েছে। এই বলে তিনি একটা মাটির পাত্রে খানিকটা কালি এগিয়ে দিয়ে বললেন, তোমরা তোমাদের নিজেদের ব্যবহার করা কিছু জিনিস আমাকে দাও, আর আমি যখন বলবো তোমরা ওই কালি মুখে সঙ্গে সঙ্গে মেখে নেবে। সোহম আর আকাশ তাদের জামা ও অর্পিতা তার ওড়নাটা সাধু বাবাকে দিল। সাধু বাবা গম গম স্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। আবার মাটি কাঁপতে লাগলো থরথর করে। হোমকুণ্ডের আগুন নীল হয়ে জ্বলতে লাগলো। খানিকক্ষণ পরেই তাদের সামনে দেখা দিল টিনা। সঙ্গে সঙ্গেই বদলাতে লাগলো টিনার রূপ। হে কে? কোন দানব, রাক্ষস নাকি মানুষ? সারা গায়ে লোম, অমানুষিক ভয়ঙ্কর একটা পশুর মতো মুখ। হাতের গঠন মানুষের মতো, কিন্তু পায়ের গঠন কেমন যেন বন মানুষের মতো। কি তীব্রতার গর্জন, আর এক একটা পায়ের আঘাতে যেন মাটি কেঁপে উঠছে।
সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে সেই জামা কাপড়গুলো ছুঁড়ে দিলেন হোমকুণ্ডে। সঙ্গে সঙ্গে গগনভেদী চিৎকার করে উঠল সেই মূর্তি। সাধু বাবা চিৎকার করে বললেন, জয় মা, জয় মা, তোমরা তাড়াতাড়ি কালিটা মুখে মেখে নাও। ওরা কালিটা মুখে মাখার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হলো। মূর্তিটা নিজের হাত দিয়ে চিরে ফেলতে লাগলো নিজের দেহ। গল গল করে রক্তের গঙ্গা বইতে লাগলো, আর সেই সঙ্গে একটা নারী কণ্ঠের কাতর আর্তনাদ। সব স্থির হলো অবশেষে। সবাই দেখল মাথা থেকে চিরে ফেলা টিনার দেহটা রক্তের মধ্যে পড়ে তখনও তীর তীর করে কাঁপছে। সাধু বাবা বললেন, রূপকে কেউ শরীরে ধারণ করলে রূপ যখন তার শরীর ছেড়ে যায় এই অবস্থাই হয়। ওই দেহটা এখন আমাদেরই সৎকার করে দিতে হবে, না হলে ওই কাপালিক এসে লোকের আরো ক্ষতি করার জন্য ওই দেহটারই ব্যবহার করবে। ওর পাপের শাস্তি পেয়েছে, তবে ওর মৃত্যুর জন্য তোমরাও কিছুটা দায়ী। কারোর চেহারা নিয়ে কখনোই মজা করা উচিত নয়। আর সোহম কাল রাতে মুক্তি পেয়েছে দেবলীনার শুদ্ধ আত্মার প্রভাবে। মৃত্যুর পরেও তার তোমার প্রতি ভালোবাসা তোমাকে জীবন দিয়েছে, কিন্তু তাকেও তো মুক্তি দিতে হবে, তাই না? একদিন তার নামেও পিণ্ড দিয়ে এসো, তারও মুক্তি হোক। ওদের তিনজনের চোখ চিকচিক করে উঠল জলে। ওরা দেখতে পেল বেশ দূরে গাছের আড়ালে দেবলীনা দাঁড়িয়ে, মাথার ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত।